তোমাদের সবাইকে দাদার কাস্টমার স্বাগতম জানাই। মাধ্যমিকে যদি বলে যে স্কোরিং সাবজেক্ট কোনটা, অর্থাৎ কোন সাবজেক্টে খুব সহজেই নাম্বার তোলা যায়, তাহলে আমার মনে হয় সেটা জীবনবিজ্ঞান। কারণ জীবনবিজ্ঞানে একটু পড়লে পরেই ভালো একটা স্কোর করা যায়। তুমি একটু পড়লে 80+ উপরে নাম্বার পেতে পারো। গত বছর আমি কিছু স্টুডেন্টকে দেখলাম সারা বছর টুকটাক পড়াশোনা করেছে, খুব ভালো পড়াশোনা নাই, খুব বকা দিতাম, পড়িস না কেন, পড়াশোনা কর। টেস্টের পরে একটু ভালো করে অনেকটা পাগলের মতনই করেছে, সেগুলো নাম্বার দেখে অবাক, 90, 95, 96, 97। আমি এমন স্টুডেন্টকে দেখলাম না যে 90 নিচে নাম্বার পেল। তো তার জন্য বললাম যে জীবনবিজ্ঞান সাবজেক্টটা একটু পড়লে পরেই ভালো নাম্বার তোলা যায়। আরেকটা সাবজেক্ট আছে স্কোরিং, সেটা জিওগ্রাফি, মানে অনেকটাই বলবো, কারণ ওদের ক্ষেত্রে আমি দেখেছি জিওগ্রাফিটা তো বেশ ভালোই স্কোর করছে। পড়াশোনা তো সবসময় অঙ্ক নিয়েই পড়ে থাকতো, কিন্তু অঙ্ক থেকে দেখা গেছে জীবনবিজ্ঞানে বেশি নাম্বার তোলা যায়। তার জন্যই বলছি যে একটু দাম তুমি যদি পড়ো, মানে জীবনবিজ্ঞানটাতে ভালো নাম্বার পেতে পারো। তো সেই দিক দিয়ে চিন্তা করলে পরে স্টার মার্ক কীভাবে আসবে, কয়েকটা সাবজেক্টে টার্গেট করতে পারো। যেরকম ধরো কী বলবো, এটা জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, ভূগোল প্লাস অঙ্ক, ওই চারটে যদি ভালো করে তোলো, ধরো চারটাতে যদি 90 তুলে দাও, 4 নং কত 36, 360 মার্কস চলে আসলো। আর বাকি থাকছে কি হিস্ট্রি, বাংলা আর ইংলিশ। এই তিনটাতে টাইনের পেটে যদি 70 করে তুলতে পারো, 70 বলতে নিজে মোটামুটি 60 তোলো, আর স্কুল থেকে তো 10 দিচ্ছি, তাই না? এই টোটাল 70। তো তিনটা যদি 70 করে তুলতে পারো, তাহলে 3 7 21, 210, আর এদিকে 360, যোগ করলে কত হচ্ছে 570। হ্যাঁ, স্টারের থেকে বেশি হয়ে যাচ্ছে। হ্যাঁ, এত নাম্বার লাগে নাকি স্টারে তো 525 করে স্টার, তাই না? তাহলে এইভাবেও কিন্তু ভালো নাম্বার তোলা যায়। এবার তোমার যদি দেখা যাচ্ছে না তার থেকে বেশি নাম্বার দরকার, তাহলে অবশ্যই আর্টসের সাবজেক্টগুলোতে একটু গুরুত্ব দাও, বুঝতে পারলে? তো যাই হোক, একটা প্রপার প্ল্যান করে পড়তে হবে। তো সামনে মাধ্যমিক প্রপার প্ল্যান করে পড়ো, একটা ভালো স্কোর করো। দেখো সামনে তোমার ইউনিট টেস্ট পরীক্ষা, তো ইউনিট টেস্টে অর্থাৎ প্রথম ইউনিট টেস্টে জীবনবিজ্ঞানে কোন প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেই ব্যাপারে একটা সাজেশন তোমাদেরকে দিচ্ছি, মন দিয়ে পড়ো। হ্যাঁ, শুধুমাত্র ইউনিট টেস্টটা ফাইনালে এই সাজেশনটা কাজে লাগবে। তো দেখো ফার্স্ট ইউনিট টেস্টে ক্লাস 10-এর জীবনবিজ্ঞানের দুটো চ্যাপ্টার আছে। প্রথম চ্যাপ্টারটা যেটাকে বলে জীব জগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়, একটা হচ্ছে জীবনের প্রবণতা। তো জীবনের প্রবণতার কিছু অংশ আছে, সব পার্ট নেই। এবার সাজেশন দিচ্ছি যেহেতু, তো তুমি একটা কাজ করো, তুমি তোমার যে টেক্সট বইটা আছে ওটা বের করো, বা তুমি যদি নোট বই পড়ে থাকো সেই নোট বইটা বের করো। আমি যে প্রশ্নগুলো বলছি সেগুলো দাগিয়ে নাও, যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো বেশি স্টার দিতে বলবো, যেগুলো কম ইম্পর্টেন্ট সেগুলো কম স্টার দেবে। প্রথম দিকে দেখো একটা প্রশ্ন আছে, সংবেদনশীলতার দুটি উদাহরণ দাও। চলো বের করো, দেখো আছে প্রথম দিকে, দেখো বই দেখো আছে। এবং সংবেদনশীলতার দুটি উদাহরণ বলতে কিরকম হতে পারে, যেরকম ধরো একটা গাছ বলি, যেরকম লজ্জাবতী গাছ আছে না, ওই লজ্জাবতী গাছ দেখবা টাচ করলে পারে বা জল টল পড়লে সেটা মুতে যাচ্ছে, এটা একটা সংবেদনশীলতার উদাহরণ হতে পারে। আর নেক্সট যদি বলি যে আরেকটা কি হতে পারে, যেরকম ধরো লাউ গাছ দেখছো, লাউ গাছ যে হয়, ওই লাউ গাছ দেখবে একরকমের আকর্ষণ হয়, ওই যে স্প্রিং এর মতো দেখতে। হ্যাঁ একদম ঠিক, স্প্রিং এর মতো দেখতে, ওটাও তো এক রকমের সংবেদনশীলতার উদাহরণ হতে পারে। অর্থাৎ এই ক্ষেত্রে কোনো একটা জিনিস পাচ্ছে, কোনো একটা ডাল কোনো কিছু পাচ্ছে, তাকে কি করছে, তাকে বেস করে সেই লাউ গাছটা উপরের দিকে বাড়ছে, মানে বড় হচ্ছে। তো আকর্ষণ কিন্তু এক্ষেত্রে সংবেদনশীলতার উদাহরণ হতে পারে। ব্যাস দুটো। তো অবশ্যই পড়ে রাখো, খুব ইম্পর্টেন্ট। কেন বলছি যে এই প্রশ্নটা মাঝে মাঝে রিপিট দেয়, কিন্তু মাধ্যমিকে রিপিট দেয়, মানে বুঝতে পারছো। আরেকটা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট, দেখো তোমাদের বইতে পেয়ে যাবে, যে বন চালালে কোন রকমের চলন দেখা যায়। খুব ইম্পর্টেন্ট, খুব আসে শর্ট প্রশ্ন হিসাবে। তো বলতে হবে বন চালালে প্রকরণ চলন দেখা যায়। চলো ইউনিট টেস্টের খুব তাড়াতাড়ি কমপ্লিট করে দেবো সাজেশন। আর এদিকে হ্যাঁ, ট্যাকটিক চলন কাকে বলে, ট্যাকটিক চলনটা অবশ্যই পড়বে। ট্যাকটিক চলনের মধ্যে ভাগ আছে ফটোটা, পজিটিভ ট্যাকটিক চলন, নেগেটিভ ট্যাকটিক চলন, তারপরে যেরকম ধরো আছে টপিক চলন কাকে বলে, ফটো টপিক চলন কাকে বলে। যেগুলো বলছি এগুলো স্টার দাও, প্রত্যেকটা দুটো করে স্টার দেওয়া। ফটো টপিক চলন, তারপরে ফটো টপিক চলন ভাগ যাবে, অনুকূল আলোকবর্তী চলন, প্রতিকূল আলোকবর্তী চলন, তির্যক আলোকবর্তী চলন, এগুলোতে একটা করে স্টার দাও, তেমন ইম্পর্টেন্ট নেই। জিও টপিক চলন, এটাতে 3টা স্টার নাও, খুব ইম্পর্টেন্ট। অনুকূল চলন, তির্যক চলন, তারপরে এই যে আরেকটা প্রশ্ন বাবা, ডায়া জিওট্রপিক চলন, এটা 2টো স্টার মারো। এবার আছে 3টা স্টার মারার প্রশ্ন, দেখো হাইড্রোটপিক চলন বা জলবিদ্যুৎ চলন, 3টা স্টার মারো। নেক্সট ন্যাস্টিক চলন, এটাতে তোমার 3টা স্টার দিতে হবে, খুব ইম্পর্টেন্ট। ন্যাস্টিক চলন দেখো পাপা বইতে, এটা বাবু টেক্সট বইটা দেখো একদম 2-3 পৃষ্ঠা পরেই পেয়ে যাবে, না বা নোট বইতে তুমি পেয়ে যাবে। নেক্সট দেখো ফটোন্যাস্টিক চলন কাকে বলে, সঙ্গে উদাহরণ দিতে হবে যে কোন কোন গাছে দেখা যায়। এই দেখো এই ফটোন্যাস্টিক বলতে কি, আলোক উদ্দীপকের তীব্রতার হ্রাস বৃদ্ধির জন্য অনেক সময় কি হয়, অনেক ফুল টুল ফুটে ওঠে, এই যে এটা হচ্ছে ফটোন্যাস্টিক চলনের মধ্যে পড়ে। যেমন ধরো পদ্ম ফুল হয়, তারপরে বলতে পারি যে সন্ধ্যামালতী, এগুলো কি বলতো, যে আলো পড়ছে অনেকটা আলো, কম আলোতে হয়তো গাছের এইগুলো ফুলের যে কুড়িগুলো আছে, কি বলে পাপড়ি বলে, ঠিক পাপড়িগুলো মুতে যাচ্ছে, আর বেশি আলোতে সেটা ফুটে উঠছে, এই তো বিষয়।
কনসেপ্ট ক্লিয়ার করো, বানিয়ে বানিয়ে রাখো, বিন্দাস। বানিয়ে বানিয়ে লিখে সব 90 আপ করতেছো, তুমি কেন পারো না? মুখস্থ বিদ্যার দিকে যাওয়ার দরকার কি? নেক্সট ইম্পর্টেন্ট দেখো থার্মোনাস্টিক, ওই উষ্ণতার তীব্রতার দরুন যে চলনটা করতেছে সেটা হচ্ছে থার্মোনাস্টিক চলন। 3টা স্টার হলো। নেক্সট হচ্ছে কেমোনাস্টিক চলন, মানে রাসায়নিক পদার্থের কারণে যখন উদ্ভিদের কোনো একটা চলন করছে সেটা হচ্ছে কেমোনাস্টিক চলন। এটা তো 3টা স্টার আছে, যেরকম সূর্যরশ্মি, ডায়নিয়া ইত্যাদি পতঙ্গ উদ্ভিদের ক্ষেত্রে চলতে আছে। সিসমোনাস্টিক হচ্ছে স্পর্শ, আঘাত ইত্যাদি জনিত কারণে যখন উদ্ভিদের কোনো একটা অঙ্গ ধরে যখন চলন করতেছে সেটা হচ্ছে সিসমোনাস্টিক। এটা তো 3টা স্টার মারো, ইম্পর্টেন্ট। নেক্সট পার্থক্য হিসেবে ট্যাকটিক, ট্রপিক এবং ন্যাস্টিক চলনের পার্থক্য খুব 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 ইম্পর্টেন্ট। 3টা স্টার না 4টা স্টার মারো এটাতে। নেক্সট হচ্ছে হরমোনের মধ্যে ইম্পর্টেন্ট কি, যেরকম বেলিস এবং স্টার্লিং যে হরমোন শব্দটি ব্যবহার করেছে শর্ট প্রশ্ন হিসেবে ইম্পর্টেন্ট আছে। তারপরে একটা বিষয় যে হরমোনের প্রয়োজনীয়তা, মানুষের প্রশ্নটা ঘুরিয়ে দেয়, হরমোনের প্রয়োজনীয়তা কি, কিংবা মানুষের প্রশ্ন দেয় হরমোনের গুরুত্ব কি, হরমোনের ভূমিকা কি, ব্যাপারটা একই, মানে হরমোন কি কি কাজে লাগে। তো বলতে পারে যেরকম উদ্ভিদের বীজের অঙ্কুরোদ্গম, উদ্ভিদের অগ্র পার্শ্বীয় বৃদ্ধি, মুকুল উদ্গম, ফুল ফোটা ইত্যাদি কাজগুলো কন্ট্রোল করে। ওকে বেটা, নেক্সট দেখো একটা প্রশ্ন যে উদ্ভিদের হরমোনের বৈশিষ্ট্য, এটা একটু পড়ে রেখো, 2টা স্টার মারো। এখানকার মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন একটা পাবা যে হরমোনকে রাসায়নিক সমন্বয়ের সাথে বলা হয় কেন, দত্ত নিয়ন্ত্রক বা ফিডব্যাক বলা হয় কেন, অবশ্যই এটা পড়ে রাখবা, দত্ত নিয়ন্ত্রক কেন বলা হচ্ছে হরমোনকে। তারপরে হরমোনের মধ্যে ভাগ পাবে, হ্যাঁ, যেরকম ধরো অক্সিন, জিবেরবেলিন, সাইটোকাইনিন, এই যেগুলো বললাম অক্সিন, জিবেরবেলিন, সাইটোকাইনিন বা কাইনিনও বলা হয়, এই 3টার উৎস সঙ্গে কাজটা পড়ে রাখবা। আর উপাদানটা পড়ে রাখবো সঙ্গে, তার মানে কি উৎস অর্থাৎ কোথা থেকে পাওয়া যাচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে কাজটা। ওকে, এবার আরেকটা বিষয় আমরা পাবো যে হরমোনের মধ্যে ভাগ পাবো, একটা প্রাকৃতিক হরমোন, এটা কৃত্রিম হরমোন। প্রাকৃতিক হরমোন যেটা প্রকৃতি থেকে প্রাপ্ত, মানে উদ্ভিদের শরীরে অটোমেটিক হয়ে গেছে, সেটা হচ্ছে প্রাকৃতিক হরমোন। আর কৃত্রিম হরমোন বলতে ধরো ল্যাবরেটরি হতে পারে বা বিভিন্ন, মানে বুঝতে পারতেছো ওই যে সারের কারখানা ফারখানা হয় না, ওই সমস্ত জায়গায় হয়তো যে সমস্ত হরমোনগুলো বানাচ্ছে, কেন বানাচ্ছে, হয়তো উদ্ভিদের বৃদ্ধি দরকার, বেশি বেশি ফলন দরকার। ফলন দরকারের জন্য তো বিভিন্ন রকম জিনিস স্প্রে করতে থাকে, দেখবা কৃষক মাটিটাতে যদি যাও, আই মিন গ্রামের দিকে যাও, দেখবা যে অনেক রকমের বীজ কীটনাশকের স্প্রে করছে। অ্যাকচুয়ালি অনেক কিছু দেওয়া হয় ওই ফলের আকারটা বৃদ্ধির জন্য, বড় ফল দেখতে সুন্দর হবে, বড় হবে, মানুষ তো ওইগুলাই ডিমান্ড করে, তাই না? তো ল্যাবরেটরিতে যেগুলো বানানো না সেগুলো হচ্ছে কৃত্রিম হরমোন, বুঝতে পারলে তো? এটা করে রাখবা। আর এখানে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন আছে, হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট, যে একটা গ্যাসীয় হরমোনের নাম লেখো, বলতে হবে কি বলো তো? অ্যান্সার বলতে হবে ইথিলিন। খুব ইম্পর্টেন্ট, স্টার দাও বাবা, 3টা স্টার দাও এখানে। তো নেক্সট চলে আসছি, নেক্সট দেখো কি আছে এটা, কৃত্রিম হরমোনের কাজ বা ভূমিকা অবশ্যই করবে। আচ্ছা, রিচম্যান লাং প্রভাব, এটা যদি পাও বলতে স্টার মারি রাখো, রিচম্যান লাং বোল্টিং বলে একটা ওয়ার্ড পাবা, অবশ্যই 3টা স্টার দিবা। নেক্সট ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট 2 মার্কস প্রশ্ন, হ্যাঁ, বা 3 মার্কস খুব কমই দেয়, 2 মার্কসে বেশি দেয়। পার্থেনোকার্পিক কি, পার্থেনোকার্পিক ফল কি, ইম্পর্টেন্ট। নেক্সট প্রাণীদের উদাহরণস্বরূপ যেরকম ধরো প্রাণীদের হরমোনের প্রয়োজনীয়তা কি, মানে এক কথা বলতে গেলে প্রাণীদের ক্ষেত্রে বিভিন্ন টাইপের হরমোন আছে, সেক্ষেত্রে প্রাণীদের উপকারিতা কি, অর্থাৎ প্রাণীদের হরমোনের প্রয়োজনীয়তা কি, এটা একটা প্রশ্ন হয়, 3টা স্টার মারতে পারো। প্রাণীদের বিভিন্ন কাজ নিয়ন্ত্রণে প্রয়োজনীয়তা এবং হরমোনের ভূমিকা বলে একটা প্রশ্ন হয়, অবশ্যই পড়বে। গ্রোথ হরমোন, তার বিভিন্ন হরমোনের নাম হয়, যেরকম ধরো সোমাটোট্রপিক হরমোন, জিটিএইচ এর পুরো নাম কি, এইচটিএইচ এর পুরো নাম কি, এইচটিএইচ এর পুরো নাম কি বলতো? সোমাটোট্রপিক হরমোন, এই যে সমস্তগুলো করতে হবে। নেক্সট দেখো আরেকটা প্রশ্ন ডাকা বই থেকে, এখন এগুলো সাজেশন যদি আমি দেই, তুমি এগুলো লেখা শুরু করবা খাতার মধ্যে, দেখে একটা টাইম নষ্ট করে লাভ কি, বইটা বের করে একটু ভিডিওটা পজ করে করে ইম্পর্টেন্টগুলো দেখিয়ে নাও, অত টাইম নষ্ট করার টাইম নেই, দরকার বলে পড়ো, ঘুমাও, মার সাথে গল্প করে, বাবার সাথে গল্প করে, টিভি দেখো, বাস। আর এগুলো করার পর যখন বোরিং লাগবে পড়তে বসো। অনেকে বলে দাদা পুরো পড়াশোনা কীভাবে ভালো হয়, মানে কীভাবে পড়াশোনাতে মনোযোগ দেবো, আমার তো সারাদিন টিভি দেখতে ইচ্ছা করে, বা কার্টুন দেখি, বা গেম টেম খেলি। হ্যাঁ, ক্লাস 10-এর অনেক ছেলে মেয়ে কার্টুন দেখে, আমি যাই, অনেকে আছে 11-12 সায়েন্সের স্টুডেন্টরা অনেক পর্যন্ত কার্টুন দেখে। তো বিষয়টা হচ্ছে কি করবা, কার্টুন দেখতে ইচ্ছা করছে দেখো, মানে কিছু মনে যা চাই করো, দেখবা কার্টুন দেখতে দেখতে একটা সময় বোরিং ফিল হয়, বোরিং ফিল হলে তখন বই নিয়ে পড়তে বলবো, যখনই বোরিং ফিল হবে পড়তে বসো, পড়তে একটা সময় দেখবে পড়ার প্রতি ইন্টারেস্ট জেগে যাবে, বাস, আর কি লাগে, বুঝছো তো? বোরিংটাকেও আমি ভালোটা কাজে লাগাই দিলাম। তাহলে এরকম করো না আজ 24 ঘন্টায় কার্টুন দেখছো, ওরকম করতে চাও না, কার্টুন দেখো, সবকিছু জীবনে ব্যালেন্স করা দরকার, কি ঠিক কিনা বলো? সবকিছুর দরকার আছে। নেক্সট দেখো ফিডব্যাক নিয়ন্ত্রণ কাকে বলে, উদ্ভিদ হরমোন প্রাণী হরমোনের পার্থক্য খুব ইম্পর্টেন্ট, 3টা স্টার মডেল পেলে। থ্যালামাস, হাইপোথ্যালামাসের কাজ, 3টা করে স্টার মডেল। আচ্ছা, হাইপোথ্যালামাস ওটা তো ব্রেনের পার্ট গেল, আগে হরমোনের টপিকটা ক্লিয়ার করি। মাস্টার অফ গ্ল্যান্ড কাকে বলে, কাকে প্রভুগ্রন্থি বলা হয়, এটা স্টার দাও। পিটুইটারিকে প্রভুগ্ল্যান্ড বলা হয় কেন? পিটুইটারি যেহেতু অন্যান্য সব গ্রন্থির হরমোন
ক্ষরণ নিয়ন্ত্রণ করে, তার জন্য ভিডিওটাকে বলে মাস্টার গ্ল্যান্ড। মানে এটা হচ্ছে মেইন পিস। এখানে তো হিট করছিল। যাই হোক, মাইক্রোপ্রোটিন কি বলছে যে পিটুইটারি গ্ল্যান্ডটা কি হচ্ছে যে অন্যান্য যত রকমের হরমোন গ্ল্যান্ড আছে সববার ক্ষরণ নিয়ন্ত্রণ করে। যেহেতু পিটুইটারি গ্ল্যান্ডটাকে সমস্ত রকম হরমোনের ক্ষরণ ক্রিয়া নিয়ন্ত্রণ করে, অ্যাকচুয়ালি বলতে গেলে বস, তার জন্য বলা হচ্ছে পিটুইটারিকে মাস্টার গ্ল্যান্ড বা প্রভুগ্রন্থি বলা হয়। তো তারপর বলা হচ্ছে দেখো গ্রোথ হরমোন অর্থাৎ জিএইচ, তারপরে এসটিএইচ বলে একটা পার্ট পাবা, এগুলোর পুরো নাম, হ্যাঁ, টিএইচ বলতে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, জিটিএইচ এর পুরো নাম গোনাডোট্রপিক হরমোন, এগুলো পড়তে লাগবে, হ্যাঁ। আচ্ছা, পুরো নামগুলো পড়ে রাখবো, অনেকগুলো হরমোনের পুরো নাম পাবা। নেক্সট থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত হরমোন যেরকম থাইরক্সিন আছে, কাজ অবশ্যই করবে, যেরকম ধরো আছে যে এটা কি করে আমাদের হৃদস্পন্দন যেটা হয় অর্থাৎ বুকের ধরপড় যেটা হয় হৃদস্পন্দন সেই কম্পনটাকে বৃদ্ধি করে, বা বলতে পারে বিএমআর যেটা বলে, যেটা বেসাল মেটাবলিক রেট, অর্থাৎ আমাদের বডির যে একটা টেম্পারেচার হয় সেটা বেসাল মেটাবলিক রেট বলে, এটাকে কিন্তু কন্ট্রোল করতে থাকে, ঠিক আছে, থাইরক্সিন হরমোনটা। তারপর এই হরমোনের আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে কি অ্যানাবলিক হরমোনও বলা হয়, মানে আরেকটা নাম আছে যে অ্যানাবলিক হরমোন কাকে বলা হয়, বুঝতে পারলে? তো এই ব্যাপারগুলো পড়তে হবে। নেক্সট অগ্নাশয়কে মিশ্র গ্রন্থি বলা হয়, যেহেতু অগ্নাশয় থেকে সটাল গ্রন্থি, অগ্নাশয় কি যেখান থেকে কি বলবো এটা 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 হচ্ছে কি মিলিত প্রভাব, অ্যাকচুয়ালি বৈক্ষর অন্তঃকরণ মিশ্রণ, ঠিক আছে, ওরা দুই রকমের পদার্থ গঠিত হচ্ছে, উৎসেচক গঠিত হচ্ছে, হরমোনে গঠিত হচ্ছে, মিশ্রণ টাইপের, কি বলবো অগ্নাশয়কে মিশ্র গ্রন্থি বলা হচ্ছে। তো অগ্নাশয়ের দুটো পার্ট হয়, একটা হচ্ছে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স এর আলফা কোষ এবং বিটা কোষ। তো একটা থেকে ইনসুলিন বেরোয়, একটা থেকে গ্লুকাগন বেরোয়। এবার ইনসুলিন এবং গ্লুকাগনের কিন্তু কাজে পরীক্ষা খুব আসে, হয়তো পরীক্ষা দিতে পারে যে ইনসুলিনের কাজ কি, গ্লুকাগনের কাজ কি, বা ইনসুলিন কোথা থেকে করতে হয়, গ্লুকাগন কোথা থেকে করতে হয়, তিনটা পরিষ্কার মানতে। অ্যাড্রিনালিন গ্রন্থি, অ্যাড্রিনালিন গ্রন্থির অপর নাম হচ্ছে সুপ্রানাল গ্রন্থি, জানো তো? অ্যাড্রিনালিন গ্রন্থির কাজ দেখো, এটাতে দুটো স্টেপ হবে। নর অ্যাড্রিনালিন গ্রন্থির কাজ, এটাতেও দুটো স্টেপ হবে। ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, তিনটা হবে না, 4টে বা 5টা স্টেপ হবে, জরুরিকালীন হবে। আমি যা বলছি ফাইনাল পরীক্ষার আগে আরেকটা সাজেশন দেবো, দেখবা কি একটা কমন আসে। শুক্রাশয়, শুক্রাশয়ের কোথা থেকে, শুক্রাশয় থেকে নিঃসৃত হরমোনের নাম, তারপরে এই হরমোনের কাজ অবশ্যই করে রাখবে। ডিম্বাশয়, ডিম্বাশয় থেকে নিঃসৃত হরমোন, যেরকম একটা হয় ইস্ট্রোজেন, একটা প্রজেস্টেরন, এর করিত অংশ, অর্থাৎ কোথা থেকে করিত হচ্ছে সেই উৎসটা, আর সঙ্গে সঙ্গে কাজটা। ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তিনটার মধ্যে অনেক সময় একটা অল্টারনেটিভ করে দেয়, কিন্তু কটা স্টার দেবো, 5টা স্টার দিলাম। বাবরত্ব, যেটাকে আমরা বলছি ডোয়ার্ফিজম, সেই বাবরত্বের কারণ লক্ষণ করে রাখবা, 3টা স্টার করো। বা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, 5টা স্টার পাবা, এটা হচ্ছে ডায়াবেটিস ইনসিপিটাস এর লক্ষণ সঙ্গে কাজ, কারণ, লক্ষণ এবং কারণ। গলায় গন্ডগোল, গলগন্ড আমি যে বলি নর্মালি, মানে একটু ফানি ভাবে বলি যে গলগন্ড, তো গলগন্ড প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, এর কারণ লক্ষণগুলো ভালো করে রাখবো। পড়াশোনা ঠিকঠাক হচ্ছে তো, কোনো প্রবলেম নেই তো, আমি টেনশন করছো না তো? দেখো যারা বেশি পড়ে তারা বেশি টেনশন করে কিচ্ছু নেই, পড়ো, টাইম পেলে একটু লেখালেখি করো, এই প্রশ্নগুলো না দেখে দিকে লেখার চেষ্টা করো। আর ভালো রেজাল্টের জন্য বই তো পড়বো অবশ্যই, মাঝে মাঝে একটু এবিটি টেস্ট পেপার খুলে দেখবা, এবিটি টেস্ট পেপার বা অন্যান্য যদি প্রশ্নের কোনো বই থাকে, 2-3টে টেস্ট পেপার কাটলে যথেষ্ট ভালো রেজাল্ট হবে। চাপ নিয়ে লাভ নেই, বেশি চাপ নিলেই প্রবলেম। রিল্যাক্স করো, পড়ো, শান্তভাবে থাকো, বাবা মার পাশে থাকো, বাবা মার পাশে না থাকলে অনেক প্রবলেম, তাই না? বকা টোকা খেতে থাকবে। কেউ তো আছে কার্টুন দেখার জন্য বকা খায়, কিছু ছেলে একদম পুরো গেম খেলার জন্য বকা খায়, কেউ তো আছে টিউশনের নাম করে গেম খেলতেও চলে যায়। বাস এগুলো একটু কম করো, একটু সিরিয়াস হও, বেশি সিরিয়াস বলবো না, একটু পড়ো, একটু পড়লেই ভালো রেজাল্ট হয়ে যাবে। যাক, এবার তো ঠিক আছে, পরের বার তো মানে মাধ্যমিক সেমিস্টার সিস্টেম চলে আসবে, সিস্টেম চেঞ্জ। দেখো তারপর অন্তঃকরা বহিঃকরা গ্রন্থির মধ্যে পার্থক্য, ডায়াবেটিস মেলিটাস IDDM বলে একটা বিষয় থাকে, ওর লক্ষণ, NIDDM ওটার লক্ষণ, এটাকে দুটো করে স্টার করলেই হবে। যা দিচ্ছি মোস্ট ইম্পর্টেন্ট, স্নায়বিক নিয়ন্ত্রণ কাকে বলে, একটা স্টার দাও। স্নায়বিক পথ কাকে বলে, একটা স্টার দাও। স্নায়বিক পথের তারপর নেক্সট প্রশ্ন দেখো, এর যে আছে, যে ধরো উদ্দীপনায় সাড়া দিতে গেলে পরে কি থাকে, স্নায়ুকেন্দ্র হয়, গ্রাহক হয়, কারক হয়, বাহক হয়, প্রত্যেকটা সংজ্ঞা কি বললাম, গ্রাহক, কারক, বাহক এবং স্নায়ুকেন্দ্র কাকে বলে। ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, হরমোন এবং স্নায়ুগ্রন্থির মধ্যে পার্থক্য, ইম্পর্টেন্ট কিন্তু বলে রেখো, হ্যাঁ, কি হরমোন এবং স্নায়ুগ্রন্থির মধ্যে পার্থক্য। তারপরে প্রশ্ন দেখো, নিউরন কি, তারপরে নিউরন, যেরকম একটা প্রশ্ন হয় 1 নম্বরের শর্ট প্রশ্ন, খুব 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 ইম্পর্টেন্ট, স্নায়ুতন্ত্র গঠনগত এবং কার্যগত এককের নাম কি, বলতে হবে কি নিউরন। তো নিউরন কাকে বলে, নিউরনের তারপরে কিছু কাজ, এটা পড়ে রেখো। তারপরে চলে আসছি পরের প্রশ্ন, কোষদেহের বৈশিষ্ট্য, খুব ইম্পর্টেন্ট, পড়ে রেখো। কোষদেহের বৈশিষ্ট্য, অক্সন টেন্ডন, এর 3টা বৈশিষ্ট্য সঙ্গে কাজ করে রেখো। আর ছবি তো চলে এসছে সম্ভবত, তাও ছবি করে লাভ নেই, নিউরনের ছবিটা ইউনিট টেস্টের জন্য ছবি ইম্পর্টেন্ট আছে, তো করতে পারো, অনেক স্কুলে তো প্রজেক্টও দিয়ে রাখে। তারপরে দেখো নিউরনের প্রকারভেদের মধ্যে আছে সেন্সরি নিউরন,
মোটর নিউরন, এই প্রশ্নগুলো করে রাখবা। সহযোগী নিউরন, চেষ্টীয় অজ্ঞাবহ বা মোটর নিউরন যেটাকে বলা হয়। এই সংখ্যাগুলো কিন্তু তিনটেই ইম্পর্টেন্ট আছে। হ্যাঁ, নেক্সট নিউরোগ্লিয়ার সংখ্যাটা ইম্পর্টেন্ট কম, 2 স্টার বা 1 স্টার মারতে পারো। বৈশিষ্ট্য কাজ করে রেখো, স্নায়ু কাকে বলে, 1 বা 2 স্টার। এবার আসলে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, 5টা স্টার মিনিমাম দিতে লাগবে। স্নায়ুকোষ, স্নায়ু এবং স্নায়ুতন্ত্রের মধ্যে সম্পর্ক। কি বললাম? স্নায়ুকোষ, স্নায়ু এবং স্নায়ুতন্ত্রের মধ্যে সম্পর্ক। বই থেকে দেখো না, ওইভাবে না বলতে তুমি ভাবতেছো না যে দাদা তুমি পিডিএফ দিচ্ছ না কেন, পিডিএফ দিয়ে কি হবে, কত টাইম আছে, পিডিএফ এ খাতায় লিখবা, প্রশ্ন মেলাবা, অত দরকার নেই। তোমার যেরকম নর্মালি তুমি পড়ো, কারোর কাছে স্কুলে পড়ো, টিউশনে পড়ো, যেভাবে পড়ো সেরকম আমাকে মেনে নাও যে হ্যাঁ দাদা আমাকে ওইভাবে পড়াচ্ছে। রোজ একটু ভাবলে কী হবে, আসলে তোমাকে গাইড করছি, আমার গাইডটা মেনটেন করে পড়ো, বই বের করে দাগিয়ে নাও, অত টাইম নষ্ট করে লাভ নেই। আর যেগুলো বলছে যেভাবে স্টার দিতে সেভাবে স্টার দাও। আর অবশ্যই এবিটিটা ঘাটো, প্রশ্ন উত্তরগুলো ঘাটো, দেখো আমাদের যে তুমি খুব একটা ভালো রেজাল্ট করো, মিনিমাম স্টার তো দিতে হবে না, স্টার না করলে ফার্স্ট ডিভিশন, কিন্তু তার নিচে আসা তো সম্ভব না, তার থেকে বেশি তুলতে লাগে। স্নায়ু প্রকারভেদের মধ্যে পড়বা, যেরকম তারা মিশ্র স্নায়ু কাকে বলে, উদাহরণটা খুব আসে। তারপরে বহির্বায়ু স্নায়ু, তারপরে অন্তর্বায়ু স্নায়ু, এগুলো ব্যাপারে সুন্দর সুন্দর কিছু ট্রিক্স আমি অনেক সময় দিই, মজার ছলে স্টুডেন্টদের পরে। হ্যাঁ, এমনও হয়েছিল একবার, ওই পরীক্ষা ছিল, ইউনিট টেস্টটা বলবো তো, এই যে দেখছো ওইটা আমি হাতে নিয়েছি, ইউনিট টেস্ট ছিল। তো কি হলো, আমি ইউনিট টেস্টের আগে একটা ম্যারাথন ক্লাস দিলাম জীববিজ্ঞানে। তো কি করছে, পরের দিনকার পরীক্ষার কেউ পড়ে যাবে, তুইও পরীক্ষা দিয়ে চলে আসছে। নেক্সট আমাকে বলছে যে দাদা তোমার রিভিশনটা এত ভালো হয়েছে, মানে কুইক রিভিশন যেটাকে বলে, ম্যারাথন টাইপের ক্লাস হয় একটা, এতটা ভালো ক্লাস কোর্স করে গেছে যে আমরা আর পড়িও না, বাড়ি থেকে পরীক্ষা দিচ্ছি। মানে আমি 3-4 ঘন্টা ধরে বুঝাইছি, হয়ে গেছে, বাড়ি থেকে পড়েও, বাড়িতে যা বিন্দাস ঘুমাই বসে, পরের দিনকার সকালবেলা পড়েও না, পরীক্ষা দিয়ে চলেছে। আমি বলে এতটা ভালো বুঝেছি, কিন্তু এরকম রিস্ক তো নেওয়া ঠিক না, না এইভাবে একটা ক্লাস হলো এইভাবে করাটা ঠিক না। তো পরীক্ষার অন্তিম মুহূর্ত পর্যন্ত যতটা পারবে পড়াশোনা করবে, কারণ বলা যায় না প্রশ্ন কী লেভেলের আসবে, কখন কোনটা কাজে দেবে। অনেক সময় নোট বই পড়তে হয়, টেক্সট বই পড়তে হয়, তো টেক্সট বই অনেকটা এনাফ, অনেক প্রশ্নই কভার হয়ে যায়। নোট বইতে কী হয় যে অনেক রকমের বড় প্রশ্ন যেগুলো আছে, সেই বড় প্রশ্নগুলোতে হয়তো ওখানে পয়েন্টগুলো খুব ভালো দেওয়া আছে, এইভাবে পড়লে ভালো। আমি কিন্তু সাজেশন দিচ্ছি প্লাস তোমার সাথে গল্পও করছি, ঠিক আছে, আমি একটু ডিফারেন্স লেভেলের লোক, বুঝতে পারতেছো। তো এরপরে দেখো স্নায়ুগ্রন্থি কাকে বলে, স্নায়ুগ্রন্থি, সাইনাপস, স্নায়ু সংগ্রন্থি কাকে বলে, এটা একটু পড়ে রেখো, হ্যাঁ খুব ইম্পর্টেন্ট কিন্তু। এবার আরেকটা প্রশ্ন মোটামুটি ইম্পর্টেন্ট বলবো, যে যেটাকে বলে যে স্নায়ু সংগ্রন্থির প্রকারভেদ, যেরকম অক্সোডেন্ড্রাইটিক সাইন্যাপস যেটাকে বলে, অক্সোসোমাটিক সাইন্যাপস, অক্সোনিক সাইন্যাপস, এগুলো পড়ে রাখবে একটু। আর হ্যাঁ, এটাই কভার হয়ে গেল। আর এদিকে প্রশ্ন বলতে নাই, নেক্সট পার্টে যাচ্ছি। এবার আসছে ব্রেনের পার্টে। হ্যাঁ, ব্রেন বলতে সেরিব্রাল কর্টেক্স যেটা আছে, এখানে বিভিন্ন টাইপের পার্ট হয়, ফ্রন্টাল, প্যারাইটাল, টেম্পোরাল, এই টাইপের পার্টগুলো। তো এখান থেকে মেনলি থ্যালামাস, হাইপোথ্যালামাস, এগুলোর কাজ, মধ্য মস্তিষ্ক, গুরু মস্তিষ্ক, শ্বেত মস্তিষ্ক বা পন্স, লঘু মস্তিষ্ক। লঘু মস্তিষ্ক কাজ প্রবাসে, শ্বসনাগণ্ডের কাজ, শ্বসন মস্তিষ্কের কাজ, হ্যাঁ ঠিক, ওটা খুব ভালো করে রাখবে, কাজগুলো ভালো করে রাখবে। 3টে বা 4টে স্টার করবে। এবার আছে 5টা স্টার দেওয়ার মতো প্রশ্ন খুব আসে। মেনিনজাস কি, মেনিনজাসের কাজ কি, one of the most important, meninges কি, meninges কাজ কি, one of the most important, ভালো করে দেখো। নেক্সট সিএসএফ এর পুরো নাম কি, cerebrospinal fluid, এর কাজ অবস্থান অবশ্যই পুরো রাখবে। প্রতিবর্ত ক্রিয়া দেখো এখানে একটা আছে জন্মগত হতে পারে, একটা হচ্ছে অভ্যাসগত বা অর্জিত প্রতিবর্ত ক্রিয়া বলছে একটা, তো অবশ্যই সংজ্ঞা সহ করে রাখবে। আর 5টা স্টার অবশ্যই। প্রতিবর্ত পথ কাকে বলে পড়ে রাখবে ভালো করে। প্রতিবর্ত পথের মধ্যে গ্রাহক, অন্তর্বাহী স্নায়ু, বহির্বাহী স্নায়ু, কারক, এগুলো পড়ে রাখবা। এবার আসছে পরেরটা, প্রতিবর্ত পথের উদাহরণ, এখানেও 3টা স্টার মারো, এটা একটা প্রশ্ন। প্রাত্যহিক জীবনে বিভিন্ন প্রতিবর্তের গুরুত্ব, যেরকম ধরো যে দ্রুত চোখের পলক পড়া, হাঁচি, মাধ্যমিকে মাধ্যমিকে আসে প্রশ্নটা। চোখের ছবিটা ইম্পর্টেন্ট, আমি বলবো চোখের ছবিটা এবার ইম্পর্টেন্ট আছে, ভালো করে প্রিপারেশন দেখো। যেরকম ধরো অশ্রুগ্রন্থির কাজ কি, রেটিনা, রড কোষ, এগুলোর কাজ কি। তারপরে একটা প্রশ্ন হতে পারে কোরোইড, কর্নিয়া, তো সব থেকে ইম্পর্টেন্ট ওই অশ্রুগ্রন্থির কাজ, আর তার সঙ্গে কি রেটিনা, রড কোষ, কোন কোষ, এগুলোর কাজ করে রাখবা। মানুষের দিনত্ব দৃষ্টি, একটা তো দৃষ্টি কাকে বলে, দিনত্ব দৃষ্টি কাকে বলে, এবং তার সঙ্গে সঙ্গে পার্থক্য করে রাখতে হবে। আর একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট 5টা স্টার নিয়ম, সেটা হচ্ছে উপযোজন কি বা কাকে বলে। দেখো। এবার হচ্ছে চোখের কিছু প্রবলেম, সেটা হচ্ছে বায়োপিয়া কি, হাইপার বায়োপিয়া কি, প্রেস বায়োপিয়া কি, ক্যাটারাক্ট কি, এবং সংশোধনের পদ্ধতি। ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট 5টা করে স্টার দিয়ে রাখো। এবার হচ্ছে গমনের ক্ষেত্রে যেরকম বিভিন্ন প্রাণী হয়, শর্ট প্রশ্ন আকারে দেওয়ার সময় যে আমিবার গমনাঙ্গের নাম কি, প্যারামিসের গমনাঙ্গের নাম কি, ইউগ্লেনার গমনাঙ্গের নাম কি। আর একটা যে মায়াটম পেশি মাছের মধ্যে থাকে, এগুলো পড়ে রেখো, মায়াটম পেশি।
আচ্ছা, পাখির উড্ডয়ন বেশি বেশি রেভেঞ্জেসের সংখ্যা কটা? 23টা। ইলেকট্রিসিটির সংখ্যা কত? 12টি। এখানে শর্ট প্রশ্নটাই দেয় ম্যাক্সিমাম, তাছাড়া বড় প্রশ্নের চান্স খুব কম। নেক্সট আসছি, একটু টাফ লাগে অনেকের কাছেই, আমাকে বলে যে দাদা এই পার্টটা টাফ লাগে, তো এই পার্টটা না পড়াটা অবশ্যই দরকার, কারণ শর্ট প্রশ্ন হিসেবে দরকার আছে, যেমন টেক্সচার বেশি, এক্সটেনশন বেশি, বুঝতে পারছো, এগুলো দাগাই না বলতে। তারপরে অ্যাডাক্টার বেশি, অ্যাবডাক্টার বেশি, রোটেটার বেশি, এটা সম্পর্কে একটু জানো আর একটু কাজটা করে রাখো, বাস। ফার্স্ট চ্যাপ্টার করলে এবার এটা করলে যথেষ্ট। আর যদি পারো নোটবই টোটবই থাকে তাহলে একটু শর্ট প্রশ্নগুলো কভার করো, আর যদি নোটবই না থাকে তাহলে টেক্সট বই থেকে একটু ভালো করে ফুটে পড়ো, আর এবিডি আছে ওগুলো সলভ করো, বাস বিন্দাস পরীক্ষা হবে। নেক্সট দেখো কোষ বিভাজন এবং কোষ চক্র, জীবনের প্রবণতা, এটাতে কন্টিনিউটি অফ লাইফ, জীবনের প্রবণতা, চ্যাপ্টার নাম্বার 2। এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হিসেবে প্রথমত ক্রোমোজোমের নামকরণ করেছে ওয়ার্ল্ডের, শর্ট প্রশ্ন, কিছু শর্ট প্রশ্ন এখানে আছে। আচ্ছা, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে দেখো ক্রোমোজোম, ডিএনএ এবং জিনের মধ্যে সম্পর্ক, এখানে মিনিমাম 5টা স্টার থাকবে, কতটা ইম্পর্টেন্ট হলো। ক্রোমোজোম, ডিএনএ এবং জিনের মধ্যে সম্পর্ক, ক্রোমোজোমের প্রকারভেদ, এটা পড়ে রাখতে হবে, প্রকারভেদগুলো কি সেগুলো ইম্পর্টেন্ট আছে, সংখ্যাগুলো পড়ে রাখবা। এরপরে যেরকম ধরো ওই যে অটোজোমে ক্রোমোজোমের সংখ্যা, ওই যে 44 প্লাস XX, এটা হ্যাঁ এগুলো পড়ে রাখবে। 46টি মানুষের ক্রোমোজোম কতগুলো থাকে? 46টি। এগুলো তো শর্ট প্রশ্ন আকারে ইম্পর্টেন্ট, শর্ট প্রশ্ন তো এগুলো পাই যাবে, পড়ে নিও। নেক্সট দেখো ক্রোমোজোমের যে প্রকারভেদগুলো যেটা পড়তে হয়, যে সেন্টিমের অবস্থান অনুসারে ক্রোমোজোমের প্রকারভেদ, ওই যে মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক, এগুলো ভালো করে রেখো। ছবিটাও সব পড়ে রেখো, হ্যাঁ। তারপরে গৌণঘাস, স্যাটেলাইট কাকে বলে, স্যাট ক্রোমোজোম কাকে বলে, টেলোমিয়ার কাকে বলে, আর তার সঙ্গে সঙ্গে আদর্শ ক্রোমোজোমের ছবিটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, হ্যাঁ, অনেক সময় প্রশ্ন দেয়, ছবির প্রশ্ন তো জানাই। এবার আসছে কিছু যেরকম অ্যাডেনিন, সাইটোসিন, ইউরাসিল, গুয়ানিন, এই যে টপিকগুলো আছে, এটা আরএনএ না ডিএনএ এর উপাদান, এই টাইপের কিছু প্রশ্ন হয়, এখান থেকে শর্ট প্রশ্ন টাইপের হয়, এখান থেকে কোডিং করা প্রশ্ন, তো এই টপিকটা একটু কোডিং করে পড়তে হবে। তুমি ভাবতে পারো যেখান থেকে কি প্রশ্ন হবে, ভাই কোডিং করে পড়ো, ভালো হবে, মানে এটা কভার করা একটু চাপ হয়ে যায় মানুষের। অ্যাডেনিন, সাইটোসিন, ইউরাসিল, গুয়ানিন, এটা কোনটার উপাদান, মানে কার কোনটা উপাদান সেটা একটু করে দেবো। যেরকম এখানে একটা প্রশ্ন হয় অনেক সময় যে ধাতু আয়নের মধ্যে কি থাকে, ঠিক আছে, যেরকম ধরো ক্রোমোজোমে ধাতু উপাদানের মধ্যে থাকছে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, লোহা, এই ব্যাপারগুলো একটু করে দেবো, হ্যাঁ। কোষ বিভাজনের সংখ্যাটা পড়ে রাখতে পারো, কোষ বিভাজনের তারপর বলবো কোষ বিভাজনের যেরকম ধরো কোষ বিভাজনের তাৎপর্য, অর্থাৎ কোষ বিভাজনের উপকারিতা কি, এটা একটু বড় প্রশ্ন, 3 নম্বর 5 নম্বর করে ইম্পর্টেন্ট। নেক্সট এবার আসছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, এটা হচ্ছে অ্যামাটোসিস। অ্যামাটোসিস কাকে বলে, বিভাজনের স্থান আর বৈশিষ্ট্য খুব ইম্পর্টেন্ট আছে, আর গুরুত্ব বলতে কাজ। মাইটোসিস বৈশিষ্ট্য, উৎস এবং কাজ ইম্পর্টেন্ট। মিওসিস হলো সেম, বৈশিষ্ট্য বলবো, তারপরে সংজ্ঞাটা বলবো, তার সঙ্গে বলবো কি বলতো কাজটা বলবো, আর এখানকার ছবিটা দিতে লাগবে। বেশিরভাগ ছেলেমেয়ে কি করে যে প্রশ্নটা লিখে চলে আসে, এইভাবে লিখলে হবে, ছবি আঁকতে লাগবে, ছবি আঁকতে লিখতে হবে, তো ভালো নাম্বার আসবে। এই রিলেটেড আরো দুটো প্রশ্ন হয়, যেরকম ধরো যে মিওসিসকে রাজ বিভাজন বলা হয় কেন, মাইটোসিসকে সমবিভাজন বলা হয় কেন, অবশ্যই পড়ে রাখবে, দুটো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নের মধ্যে। মাইটোসিসকে সমবিভাজন বলা হয় কেন আর মিওসিসকে রাজ বিভাজন বলা হয় কেন, ছবি সব একা পড়তে লাগবে, বুঝতে পারলি? এইভাবে পড়ো, ভালো রেজাল্ট হবে দেখবা। আমার কথাগুলো মেনে চলো, ভালো রেজাল্ট করবো, খুব ভালো রেজাল্ট করবো। তারপর দেখো কোষ চক্র কাকে বলে। এবার বিভিন্ন টাইপের দশা হয়, যেরকম এস দশা হতে পারে, S1 দশা হতে পারে, তারপরে জি দশা হতে পারে, G0 দশা হতে পারে, এই রিলেটেড কিছু শর্ট প্রশ্ন হয়, কোডিং করে করতে হবে, খুব ইম্পর্টেন্ট কিন্তু টপিকটা। G1 দশা, হ্যাঁ, তারপরে কোনটার পরে কোন দশা সেটা একটু পড়ে রাখতে হবে। M দশা, এই টপিকগুলো একটু হালকা পড়ে রেখো, খুব ইম্পর্টেন্ট। কোষ চক্রের গুরুত্ব একটু পড়ে রেখো। নেক্সট ইম্পর্টেন্ট এই যে মাইটোসিস বিভাজন যেটা আছে, তার যে ফেজগুলো আছে, সেই ফেজগুলো কিরকম, যে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, এটার কি বলতো বৈশিষ্ট্য 3-4টা করে পড়ে রাখবা। আর অবশ্যই ছবিটাও কিন্তু ইম্পর্টেন্ট। ছবিটা ইম্পর্টেন্ট বলতে কি, দেখবার সময় পরীক্ষার প্রশ্ন আসে যে মাইটোসিস কোষ বিভাজনের চিত্র অঙ্কন করো, হ্যাঁ 5 নম্বর প্রশ্ন হয়, উদ্ভিদের একরকমের হয়, প্রাণীর একরকমের হয়, খুব ইম্পর্টেন্ট, করে রেখো, আসতে পারে বলা যায়। নেক্সট দেখো সাইটোকাইনেসিস কাকে বলে, তেমন ইম্পর্টেন্ট নেই, পড়লে পড়ো। টেলোফেজ এগুলো পড়ে রেখো, ক্লিভেজটা পড়ে রেখে একটু। আর উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের পার্থক্যটা সবাই জানেন, পারপা লিখতে। মাইটোসিস কোষ বিভাজনের গুরুত্বটা পড়ে রাখবা। ক্রসিং ওভারটা খুব ইম্পর্টেন্ট, ক্রসিং ওভারে 3টা স্টার পাবে। সাইনাপসিস মোটামুটি ইম্পর্টেন্ট। মিওসিসের তাৎপর্য খুব ইম্পর্টেন্ট, 3 থেকে 4টা স্টার পাবা। আর লাস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন বলবো মাইটোসিস এবং মিওসিস। তো এই হচ্ছে তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের সিলেবাস ছিল এতটুকুই। তো মন দিয়ে এটা কভার করো, পড়ো, টার্গেট একটাই ভালো রেজাল্ট করা। আর এখন থেকে পড়ো, যেহেতু মাধ্যমিক একটা ভালো স্বপ্ন দেখছো তুমি, ভালো একটা রেজাল্ট করবা।
তো যেহেতু ভালো রেজাল্ট করবে তাহলে ভালো একটু পড়তেই হবে। জীবনটা ব্যালেন্স করে তো চলো, মানে অন্যান্য কিছু করবে করো, অবশ্যই করো, কেন করবো না। টিভি দেখা, কার্টুন দেখা, কিন্তু ওটাকে একটু কমিয়ে দাও, দিয়ে ওর বদলে একটু পড়াশোনাটা বাড়িয়ে দাও, ঠিক আছে? এভাবেই হবে, তোমার মধ্যে সব কন্ট্রোল পাওয়ার আছে, তুমি চাইলে সব কন্ট্রোল করতে পারো। আমি একটা কথা খুব বলি যে তোমার হাতেই তোমার জীবনের রিমোট আছে, তুমি যেদিকে যাবে সেদিকেই যাবে, তাই না? তো পড়ো, মন দিয়ে পড়ো। প্রিপারেশন কেমন চলছে? ভালো তো? একটু ভালো করে প্রিপারেশন করো, একটু ভালো রেজাল্ট আশা করি তোমার কাছে আমি। ওকে, নেক্সট আর কয়েকটা সাবজেক্টের সাজেশন বাকি আছে, খুব তাড়াতাড়ি দিয়ে দেবো। আর দাদা ক্লাস নতুন হলে কী করবে? অবশ্যই সাপোর্ট করবে, সাবস্ক্রাইব করবে, আর খুব ভালো থেকো।